একটি সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট, বছরের পর বছর জমানো কিছু কষ্টের টাকা আর এক বুক ভরসা। কিন্তু হঠাৎ যদি একদিন সকালে উঠে শোনেন আপনার সেই বিশ্বস্ত ঠিকানায় আর কোনো টাকা অবশিষ্ট নেই, যদি জানতে পারেন দেশের অর্থনীতির অন্যতম বৃহৎ একটি স্তম্ভ এক অদৃশ্য ঝড়ের কবলে পড়ে যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, এটি কোনো কাল্পনিক চলচ্চিত্রের গল্প নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এবং স্পর্শকাতর সংকটের বাস্তব চিত্র। সাম্প্রতিক সময় জাতীয় সংসদের ভেতরে ঘটে যাওয়া এক তীব্র বিতর্ক এবং কিছু বিস্ফোরক দাবি এই সংকটকে এক নতুন ও ভয়ঙ্কর মোড়ে এনে দাঁড় করিয়েছে। পর্দার আড়ালে আসলে কী ঘটেছিল? কেন একটি ব্যাংককে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব? আর সবচেয়ে বড় প্রশ্ন, লাখ লাখ সাধারণ গ্রাহকের কষ্টার্জিত আমানতের ভবিষ্যৎ এখন ঠিক কোন অন্ধকার গলিতে সুতোয় ঝুলছে? ঘটনার শুরুটা বেশ নাটকীয়। দেশের আইনসভার ভেতরে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কিছু চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করছিলেন, ঠিক তখনই যেন পুরো পরিস্থিতির মোড় ঘুরে যায়। তিনি দাবি করেন একটি নির্দিষ্ট ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এমনকি বেনামে নিয়োগ দেয়া হয়েছে হাজার হাজার কর্মকর্তা। বাইরে থেকে দেখতে যা কেবল একটি প্রশাসনিক বিতর্ক মনে হচ্ছিল, তার ভেতরে যে কতটা গভীর ক্ষোভ আর রহস্য লুকিয়েছিল তা প্রকাশ পায় যখন মঞ্চে আসেন বিরোধী দলের অন্যতম শীর্ষ নেতা এবং জামায়াতের আমির ড. শফিকুর রহমান। তিনি কেবল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবই দেননি, বরং ছুড়ে দিয়েছেন এমন কিছু ওপেন চ্যালেঞ্জ যা পুরো রাজনৈতিক এবং আর্থিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু এই বাদানুবাদের গভীরে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? কেন এই একটি ব্যাংককে ঘিরে এত নিখুঁত ছক তৈরি করা হয়েছিল? অনুসন্ধানের গভীরে নামলে দেখা যায় এই সংকটের ইতিহাস আজকের নয়। ১৯৮৩ সালের নভেম্বর মাসে মাত্র ৩টি শাখা নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সততা আর গ্রাহক সেবার উপর ভর করে, তা একসময় রূপ নেয় দেশের ব্যাংকিং খাতের এক বিশাল মহীরুহে। একসময় দেশের মোট বৈদেশিক রেমিটেন্সের এককভাবে প্রায় ৩২% আসত এই একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। তৎকালীন সময়ে রাষ্ট্রত্ব সবকটি ব্যাংক মিলেও এর ধারে কাছে পৌঁছতে পারত না। কিন্তু একটি প্রতিষ্ঠানের এই অতি মানবীয় উত্থানই কি তার জন্য কাল হয়ে দাঁড়াল? ড. শফিকুর রহমানের বয়ানে উঠে আসা এক চাঞ্চল্যকর অধ্যায়। তিনি দাবি করেন ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত যখন তিনি এই ব্যাংকের বোর্ডে ছিলেন, তখন থেকেই এর উপর নজর পড়েছিল এক শ্রেণীর কুচক্করি মহলের। কিছু তাত্ত্বিক অর্থনীতিবিদ তখন থেকেই বয়ান তৈরি করতে শুরু করেন যে এই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তহবিলে পাচার হচ্ছে। আর ঠিক এই বয়ানকে অস্ত্র হিসেবে ব্যবহার করেই নাকি পরবর্তী ১২.৫ বছর ধরে চলে এক পরিকল্পিত দখলদারিত্বের উৎসব। কিন্তু আসলেই কি সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি এর আড়ালে লুকিয়েছিলেন নিখাত অর্থলোভ? গল্পের মোড় ঘুরে যায় তখনই যখন এই দখলদারিত্বের পেছনের মূল কুশলবাদের নাম এবং তাদের অবিশ্বাস্য সব আর্থিক কৌশলের খতিয়ান সামনে আসে। অভিযোগ উঠেছে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ মদদে এবং একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ব্যাংকের আদি ও প্রকৃত শেয়ারহোল্ডারদের উপর চালানো হয়েছিল নির্মম মনস্তাত্ত্বিক ও শারীরিক চাপ। বন্দুকের নলের মুখে বাধ্য করে কেড়ে নেওয়া হয়েছিল তাদের যুগ যুগ ধরে রাখা শেয়ার। আর এই সূক্ষ্ম হিংস্র উপায়ে পুরো ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেয়া হয়েছিল বহুল বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের হাতে। হিসেবটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। মাত্র ১২,০০০ কোটি টাকার শেয়ার মূলধন দেখিয়ে রাতারাতি ব্যাংকটির প্রায় ৮২% মালিকানা পকেটে পুড়ে নেয় তারা। আর তারপর মালিক বনে যাওয়ার পর সেই ব্যাংক থেকেই নিজের নামে এবং বেনামি প্রতিষ্ঠানের আড়ালে তুলে নেওয়া হয় অবিশ্বাস্য ৮২,০০০ কোটি টাকা। কইয়েস তেল দিয়ে কই ভাজা তো দূর, এ যেন পুকুরের সব মাছ একসাথে সাবার করার এক নিখুঁত মহোৎসব। কিন্তু প্রশ্ন হল, দেশের আর্থিক খাতের নিয়ামক সংস্থা বাংলাদেশ ব্যাংক তখন কি করছিল? তারা কি আসলেই অন্ধ ছিল, নাকি তাদের চোখ বেঁধে দেয়া হয়েছিল? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, যা বর্তমান অন্তর্বর্তীকালীন বা নতুন সরকারের সদিচ্ছার দিকেও আঙুল তুলছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর যখন মানুষ আশা করেছিল যে এবার হয়তো সুশাসন ফিরবে, ঠিক তখনই ব্যাংকের শীর্ষ পদে এমন একজন ব্যক্তিকে বসানো হলো যার অতীত রেকর্ড চরম বিতর্কিত। অভিযোগ রয়েছে এই নতুন শীর্ষ কর্মকর্তা যখন অতীতে বাংলাদেশ ব্যাংকের একটি অঞ্চলের দায়িত্বে ছিলেন, তখন তার বিরুদ্ধে লাখ লাখ টাকার অনিয়মের প্রমাণ মিলেছিল এবং শাস্তিও হয়েছিল। আরও ভয়ঙ্কর তথ্য হল, এস আলমের সেই সোনালী লুটপাটের সময় এই ব্যক্তিটিই নাকি ছিলেন তাদের অন্যতম প্রধান সহযোগী, যার পুরস্কার স্বরূপ তার স্ত্রীর নামে থাকা এক অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানকে অন্য একটি ব্যাংক থেকে ৩.৫ কোটি টাকার গিফট লোন দেওয়া হয়েছিল।
এখন প্রশ্ন উঠছে ৫ই অগস্টের গণ অভ্যুত্থানের পর স্বৈরাচারের এমন একজন দোসরকে কোন যুক্তিতে একটি ধ্বংসপ্রায় ব্যাংকের মাথার উপর এনে বসানো হলো? পর্দার আড়ালে কি তবে এস আলমের পুনর্বাসনের কোনো গোপন রভা চলছে? বিতর্কের পারদ আরও এক ধাপ চড়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর তোলা ১০,০০০ কর্মকর্তা নিয়োগের অনিয়মের বিষয়টি সামনে আসে। কোনো বিজ্ঞপ্তি নেই, কোনো পরীক্ষা নেই, স্রেফ একটা কাগজে সই করেই নাকি দেওয়া হয়েছিল চাকরি। শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন, তবে এর সাথে যোগ করেছেন এক নতুন টুইস্ট। তিনি জানান, সরকার পরিবর্তনের পর এই অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের ন্যূনতম নিয়ম মেনে একটি আনুষ্ঠানিক পরীক্ষায় বসার সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু তাদের একজনও সেই পরীক্ষায় অংশ নেননি। কেন তারা এলেন না? তারা কি জানতেন যে মেধার জলে টিকে থাকার যোগ্যতা তাদের নেই, নাকি তাদের পেছনে অন্য কোনো শক্তির ইশারা ছিল? এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোলা আরেকটি বিস্ফোরক দাবি ছিল, ব্যাংক থেকে ৭০০ কোটি টাকার একটি ঋণ কোনো এক দলের নির্বাচনী ফান্ডে দেওয়া হয়েছে। এর জবাবে জামায়াত আমির যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তা রীতিমতো নজিরবিহীন। তিনি বলেছেন, যদি এই অভিযোগ প্রমাণ করা যায় তবে তিনি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে মেডেল দেবেন। আর যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সে যেই হোক না কেন, দুর্নীতি করে থাকে, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এমনকি অপরাধী খোদ শফিকুর রহমান হলেও যেন ছাড় দেওয়া না হয়। কিন্তু এই তীব্র রাজনৈতিক যুদ্ধ আর কাদা ছোড়াছড়ির মাঝে সবচেয়ে বড় বলির পাঠা কারা হচ্ছে? উত্তরটা খুবই নির্মম, সাধারণ গ্রাহক এবং দেশের অর্থনীতি। ব্যাংকিং ব্যবস্থা দাঁড়িয়ে থাকে একটি অদৃশ্য পিরামিডের উপর, যার নাম আস্থা। একবার যদি এই আস্থায় ফাটল ধরে, তবে পুরো পিরামিড ধসে পড়তে সময় লাগে না। সংকটের শুরুতে মাত্র ৪ দিনের ব্যবধানে সাধারণ মানুষ আতঙ্কেই ব্যাংক থেকে প্রায় ৭০,০০০ কোটি টাকা তুলে নিয়েছিল। তখন গ্রাহকদের শান্ত করে টাকা তোলা থামানো গেলেও বর্তমান পরিস্থিতি আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা, যারা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মাথার ঘাম ফেলা টাকা দেশে পাঠাচ্ছেন, তাদের মনে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি হজের সফরে গিয়েও প্রবাসী বাংলাদেশিদের মুখে এই একই উদ্বেগের প্রতিধ্বনি শোনা গেছে। বাংলাদেশ মূলত দুটি চাকার উপর দাঁড়িয়ে টিকে আছে, একটি তৈরি পোশাক খাত এবং অন্যটি রেমিটেন্স। পোশাক খাত ইতিমধ্যেই নানামুখী অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এর উপর যদি রেমিটেন্সের এই মূল স্রোতটি থমকে যায়, তবে দেশের অর্থনীতি যে সোজা মাটির সাথে মিশে যাবে তা বুঝতে কোনো অর্থনীতিবিদের প্রয়োজন পড়ে না। ইতিমধ্যেই দেশের অন্তত ৫টি ব্যাংকের গ্রাহকরা নিজেদের জমানো টাকা ফেরত না পেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছেন। নিজের কষ্টের টাকা ফেরত পাওয়ার জন্য ব্যাংকের দরজায় দরজায় মাথা মরছেন তারা। এখন যদি দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই ব্যাংকের ক্ষেত্রেও একই বিপর্যয় ঘটে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? এই মহাসংকট থেকে উত্তরণের উপায় কি? সংসদে দাঁড়িয়ে দাবি তোলা হয়েছে, যাদের কাছ থেকে জোরপূর্বক শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছিল, অনতিবিলম্বে তাদের মূল মূল্যে শেয়ার ফেরত দিতে হবে। এখন যদি আবার নতুন করে কোনো অসৎ বা বিতর্কিত লোকের হাতে এর দায়িত্ব দেওয়া হয়, তবে যা অবশিষ্ট আছে তাও কর্পূরের মতো উড়ে যাবে। অর্থনীতির এক জায়গা যদি হয় ব্যাংক, তবে অন্য জায়গাটি হল স্টক মার্কেট। একটি জায়গা অচল হলে অন্যটি সচল থাকতে পারে না। আজ পুরো দেশের মানুষ চাতক পাখির মতো চেয়ে আছে এক চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বর্তমান নীতি নির্ধারকরা কি পারবেন সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই ডুবন্ত জাহাজটিকে তীরে ফেরাতে? নাকি ক্ষমতার অলিন্দে চলা ভিন্ন কোনো হিসেমি খেলায় সাধারণ মানুষের শেষ সম্বলটুকু তলিয়ে যাবে অতল গহ্বরে?